তৃণমূল কংগ্রেস এবং জাতীয় স্তরে ভারতের জাতীয় কংগ্রেস যে কদর্য আক্রমণ চালিয়েছে, এছাড়াও আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে তার একটি সভায় ভাষণ দানকালে যে ধরনের মন্তব্য করেছেন সেই সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব। প্রথমে শ্রীমতী ফাল্গুনী পাত্র এবং শ্রীমতী রাধিকা ভট্টাচার্য শাহ তাদের বক্তব্য রাখবেন, পরে আমি বলবো। শ্রীমতী ফাল্গুনী পাত্র। নমস্কার। আপনারা জানেন টিএমসির এমএলএ অসিত মণ্ডল আমাদের মাননীয় সাংসদ এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা। আগে তিনি মহিলা মোর্চার নেত্রী ছিলেন, মহিলা মোর্চার প্রেসিডেন্ট, এবং তিনি আমাদের নেতৃত্ব এবং মহিলাদের মুখ। তাকে এই অসিত মণ্ডল টিএমসির বিধায়ক যে কদর্য ভাষা ব্যবহার করেছে, অসিত মণ্ডলই তো বললো, এটা তাহলে আরেকবার নিতে হবে। এটা কি লাইভ যাচ্ছে? আমি শুরু থেকে করছি। আমার অংশটা থাক, সরি, আমি আবার যাচ্ছি। এটা তো আজকে আপনারা জানেন আমাদের হুগলির বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী এবং আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা মাননীয় লকেট চ্যাটার্জি, তিনি বিগত দিনে মহিলা মোর্চার প্রেসিডেন্টও ছিলেন, অর্থাৎ মহিলা মুখ। তাকে যেভাবে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার যে কদর্য ভাষা ব্যবহার করেছেন, এইটা দেখে পুরো তৃণমূলের নেতৃত্বরা কিভাবে নিচু তলায়, যেভাবে সন্ত্রাসবাদীরা, যেভাবে তৃণমূলের নেতারা মহিলাদের প্রতি যে ধরনের অভব্য আচরণ করে, এই নেতাদের দেখে আমরা বুঝতে পারি যে আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, যে সন্ত্রাস, যে মহিলাদের দিকে দিকে রেপ হচ্ছে, যেভাবে অসম্মানিত হচ্ছে, তার কারণগুলো এই ধরনের নেতৃত্বদের কাছ থেকেই আসে। একজন বিদায়ী সাংসদ এবং তিনি একজন ক্যান্ডিডেট, তাকে যে ধরনের ভাষা ব্যবহার করেছে আমরা এর আগে কখনো অন্য কোনো দলে এই ধরনের ভাষা ব্যবহার করতে দেখিনি। এর আগেও আমাদের লকেটদের প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছিল। আমরা কিছুদিনের মধ্যে আমরা রানাঘাট, আমরা এরকম মহিলার তার যে রেপ হয়েছিল, আমরা সেখানে গেছিলাম। সেখানে কৃষ্ণনগরের যিনি আমাদের দাঁড়িয়েছেন, আমাদের কৃষ্ণনগরের রানীমা, তিনিও সেখানে গেছিলেন। আমরা দেখেছিলাম একটা 10 বছরের ছাত্রী, তাকে কিভাবে তৃণমূলের নেতা বাড়িতে গিয়ে, গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এবং সেখানে আমরা যখন পৌঁছেছিলাম, সেখানে আমাদের সেখানে দেখতে পর্যন্ত দেয়নি তাকে। এমনই পরিস্থিতি, সন্ত্রাসপূর্ণ পরিস্থিতি তৈরি করে রেখেছে এই পশ্চিমবঙ্গে, যেখানে এই তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও বিজেপির প্রতি যে ধরনের আচরণ বা ভাষা প্রয়োগ করছেন, তাতে নিচু অবধি তৃণমূলের কার্যকর্তারা উৎসাহিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাস চালাচ্ছে। আপনারা দেখেছেন শীতলকুচিতে যখন কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তখন দিদিমণি বলেছিলেন আপনারা হাতা, খুন্তি, ঝেঁটা সবকিছু নিয়ে আপনারা রেডি থাকবেন। তাদেরকে আপনারা যখন আসবে, তাদেরকে আপনারা সেই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। আপনারা আবার বর্তমান দেখছেন দিদিমণি বলছেন ইডি সিবিআই এলে তাদেরকে আপনারা তাড়া করবেন, তাদেরকে আপনারা সেখান থেকে বের করে দেবেন, তাড়িয়ে দেবেন। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং ইডি সিবিআই যেভাবে একের পর এক দুর্নীতিকে ধরছে, যেভাবে একের পর এক
প্রমাণ সহ দুর্নীতি ইডি সিবিআই হাতে উঠে আসছে এবং এই তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। আমরা যেরকম আমাদের শিক্ষামন্ত্রীকে পার্থ চ্যাটার্জিকে দেখেছি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা খাদ্যমন্ত্রীকে, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে দেখেছি, এবং এছাড়াও যে 1 ডজন বিভিন্ন এই শিক্ষা দপ্তরের যারা আধিকারিক যারা জেলে ঢুকেছে তারা কিন্তু সবই এই দুর্নীতির দায়ে ঢুকেছে এবং কোর্টের নির্দেশে তদন্তের ফলে তার ফলেই কিন্তু হাতে প্রমাণ এসছে এবং এই ইডি সিবিআই ধরেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে এবং তার নিচুতলার যারা এমএলএ আছে, যারা এমপি আছে, তারা বারবার এই কদর্য ভাষা ব্যবহার করছে, বারবার দমিয়ে দিতে চাইছে, নয় সন্ত্রাস করে আর নয় কেস দিয়ে বিভিন্ন এই দুর্নীতিকে তারা যাতে আড়াল করতে পারে। আমরা এতদিন দেখেছি যারা লড়াই করেছে, সত্যি কথা বলেছে, মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বিভিন্ন কেস দিয়েছে, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করে মুখ বন্ধ করার চেষ্টা করেছে। এবং এখন যেটা দেখছি প্রকাশ্যে, যেটা শেখ শাহজাহান করেছে, যখন ইডি সেখানে গেছিলেন তখন তার উপরে হামলা হয়েছিল, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ মানুষ যাতে বা ইডি সিবিআই যাতে ভয় পায়, যাতে সঠিক তদন্ত না হয়, সেই জন্য এদেরকে ভিড়িয়ে দিচ্ছে। তো এই রকমই পরিস্থিতি এই সারা পশ্চিমবঙ্গে চলছে। আমরা দেখলাম আজকেও যেভাবে প্রধানমন্ত্রীকে শালা বলে যেভাবে তার দিকে বাক্যবাণ ছুড়ে দেওয়া হয়েছে, এবং এর আগে বলেছিলেন যে আমি কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো। একজন প্রধানমন্ত্রীকে, একজন মুখ্যমন্ত্রী যে ধরনের কদর্য ভাষা ব্যবহার করছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, সেখানে আমরা প্রত্যেকে নারীরা, আমরা মহিলারা প্রত্যেকে লজ্জিত যে একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে। কারণ আমরা আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহজিকেও ভোদল কুতকুত থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতে এর আগে শুনেছি। তো এই অপসংস্কৃতি, এই ধরনের ভাষা, এই ধরনের অভব্য আচরণ, যেখানে এই পশ্চিমবঙ্গে কেবল শাসকের আইন রয়েছে, এখানে আইনের শাসন নেই, এবং যে ধরনের অত্যাচার এবং যে ধরনের রেপ, যে ধরনের শালীনতা হরণ করা হচ্ছে, সেটা এই তৃণমূলের কংগ্রেসের দ্বারাই সম্ভব। এবং আরো যেখানে যেখানে এই ধরনের ঘটনা এই দু এক দিনের মধ্যে, যেখানে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন বস্তাবন্দি দেহ পাওয়া গেছে মহিলাদের, এবং যে ধরনের অত্যাচার হয়েছে, আমরা সন্দেশখালী বা অন্যান্য ঘটনার দিকে যাচ্ছি না, এই 2-3 দিনের মধ্যে যে ঘটনা ঘটে গেছে তার যে বিশদে আমাদের রাধিকা ভট্টাচার্য সাহা তিনিও রয়েছেন, তিনি সেই বিষয়ে বাকিটা বলবেন। আমি দেখো সব দুদিন আগে রানাঘাটে ওইটা বলে দিয়েছে, গিয়েছিলাম, মনে ছিল, রানাঘাটে একটা রেপ হয়েছিল 10 বছরের মতো, বলে দিয়েছে। শ্রীমতী পাত্রা যে বললেন তার বিষয়, তারপরে আমি আরেকটু বিষয়ে কথা বলতে চাই। আমার তাজ্জব লাগে কি আমরা বাংলার লোক, আমরা মা দুর্গাকে পুজো করি, মা সরস্বতী, মা লক্ষ্মী। আমাদের বাড়িতে যখন বাচ্চা জন্ম নেয়, মেয়ে বাচ্চা, আমরা ওকে ছোটবেলা থেকে মা বলে ডাকি। আর এমন রাজ্যে মহিলাদের প্রতি এমন কথা হয়, এইটা তো ভাবার বাইরে। It is most embarrassing that we come from a culture that we're very proud of, that we are Bengalis and our deities are all goddesses. আমরা মা দুর্গা, মা সরস্বতীকে পুজো করি, আর এই রাজ্যে আমরা এমন কথা বলি আর এমন কথা শোনা যায়। আরেকটা কথা বলে দিচ্ছি, আর এটা আমি 3টে ভাষায় বলতে চাই, কারণ কেন আমি এই বক্তব্যটা চাই কি সবাই শোনেন। আমাদের ভগবান যখন বানান, স্ত্রীদের বানান, মেয়েদের বানান,
আমাদের উনি এমন একটা তোহফা, একটা গিফট দেন যেটা আর কারুর কাছে নেই, and that is the gift of the womb. আমাদের গর্ভ দিয়ে পাঠান উনি। আমরা গর্ভের বাহক বলতে পারেন। We are the custodians of the womb. We are the reason why this universe exists. We are the reason that life exists on earth. আমরা না হলে জীবন নেই। আর আমাদের প্রতি এমন ব্যবহার হচ্ছে বাংলায়। নরেন্দ্র ভাই মোদী আমাদের ডেমোক্রেটিকলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, উনি বাড়ি থেকে বেরিয়ে প্রাইম মিনিস্টারের আসনে বসেননি। ওনাকে কি আমরা কোনো রেসপেক্ট দেবো কি দেবো না? উনি গুজরাটের, আর আমি গুজরাটের কালচার বুঝি আর জানি বলে আমি একটা জিনিস আপনাদের বলবো। গুজরাট এমন একটা রাজ্য যেখানে লোকেরা ভাই আর বেহেন বলে লোকেদের অ্যাড্রেস করে, কথা বলে। সাংঘাতিক ভাবে এমন একটা ওইটা রাজ্য যেখান থেকে আমাদের প্রাইম মিনিস্টার আসেন, যেখান থেকে সভ্যতাই সবকিছু। উনি আমাদের রাজ্যেতে আসলেন, আর ওনার বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী এমন শব্দ, যেটা আমি বলবো না এখানে, ব্যবহার করলেন। আর এটা তো সত্যি, এটা আমি কি বলবো, এটা তো নিন্দের বাইরে, এটা লজ্জার বাইরে, এটা এম্বারাসমেন্টের বাইরে, এটা সবকিছুর বাইরে। আমরা যখন রাজনীতি করি আমাদের এই কথা একটা মনে রাখতে হবে কি আমাদের তো রাজ্যের লোকেরা শুনছে আর দেশের লোকেরা শুনছে, বাইরের লোকেরাও শুনছে। আমরা কি উদাহরণ দিতে চাই কি আমাদের দেশে আমরা আমাদের প্রাইম মিনিস্টারের বিষয়ে একটা প্রদেশের মুখ্যমন্ত্রী এইসব বলতে পারেন আর তার বিরুদ্ধে কেউ কিছু বলছে না, নিন্দে করছে না, লোকেরা বলছে না কি আমরা এটা মানবো না। দিস ইজ আনএক্সেপ্টেবল ইন আওয়ার কান্ট্রি। উই আর আ কালচার্ড কান্ট্রি, উই আর এন ওল্ড হেরিটেজ। আমাদের দেশে এমন কথা কেন হবে? आप एक देश के प्रधानमंत्री के बारे में ऐसा बोलते हैं, एक राज्य जहां पे संस्कृति की बहुत मान है, पश्चिम बंगाल, और वहीं पे अगर आप ऐसे बात करेंगे तो ये शर्म के बाहर है। আর কি বলবো? এই ফাল্গুনি লকেট দিকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বা আপনারা এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কি যে আপনারা জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হবেন, নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ আপনারা করবেন, সেরকম সিদ্ধান্ত কিছু নেওয়া হয়েছে? কারণ নির্বাচনের আগে যে ধরনের মন্তব্য ব্যক্তিগত একটা আক্রমণের পর্যায়ে যাচ্ছে। নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনকে জানাবো, এবং নির্বাচন কমিশন আমরা অবশ্যই জানাবো, এবং আমরা ন্যাশনাল মহিলা কমিশন যে আছে সেখানেও আমরা এই বিষয়টা জানাবো। কারণ লকেট দি শুধুমাত্র আমাদের বিদায়ী সাংসদ বা বর্তমান প্রার্থী নন, তিনি আমাদের রাজ্যের একজন চালিকা শক্তিও রয়েছেন, এবং লকেট দি নয়, এরকম সমস্ত মহিলারা এর জন্য অপমানিত। কারণ এই একবার নয়, এর আগে ইনি এরকম কুকথা আরো বলেছেন, এবং তৃণমূলের মধ্যে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই ধরনের কথা বলা, এই ধরনের সন্ত্রাস করা, এই ধরনের মানুষকে ভয় দেখানো, যাতে যে কোনো ভাবে সম্মানহানি হোক, ভয় দেখিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, তার মুখকে বন্ধ করতে হবে। তার জন্য আমরা নিশ্চয়ই আমরা ভিকটিম, আমরা এই ব্যাপারে মহিলা কমিশনকে জানাবো। আমাকে বলেন। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই আসুন। আজকে কোচবিহারের মাথা ভাঙায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার সভায় যে বক্তব্যগুলো রেখেছেন তার একটা নির্যাস আমার কাছে রয়েছে, এবং তার প্রতিটি বক্তব্যের বা অভিযোগের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আমি যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু মানে হৃদয়ঙ্গম করতে পেরেছি, কারণ সবকিছুতে হৃদয়ঙ্গম করা যায় না উনি যা যা বলেন। তো প্রথম পয়েন্ট হচ্ছে, তিনি বলছেন অপেক্ষা কার জন্য? প্রধানমন্ত্রীর জন্য। টাকা তো তিনি দেবেন না, দেব আমরা। বলবে দাঙ্গা করো, খ্রিস্টানদের পুড়িয়ে মারো, যেমন মণিপুরে হয়েছে। এখন কোত্থেকে কার সঙ্গে রিলেট করছেন আমি জানি না। আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেন না, টাকা দেয় ভারত সরকার, এবং সেই সরকারেরই
সর্বোচ্চ স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ স্থানে রাষ্ট্রপতি, আর সরকার চালান ভারতের প্রধানমন্ত্রী নেতৃত্ব মন্ত্রী পরিষদ। এখন রাজ্য সরকার যদি ঠিকমতো হিসেব না দেয় তাহলে টাকা দেওয়া হবে না, এবং আইনগত কারণেই কেন্দ্রীয় সরকার কিন্তু অর্থ প্রদান বন্ধ করেছে। যেগুলো স্ট্যাটিউটরি সেগুলো কোনোটাই বন্ধ হয়নি, বন্ধ হয়েছে এমন কিছু জায়গায়, যেরকম 100 দিনের কাজের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে। তাই প্রধানমন্ত্রী টাকা দেবেন না এই ধরনের কথাটা ভুল। এই সরকার ভুল করেছে বলেই কেন্দ্রীয় সরকার কতগুলো প্রকল্পে টাকা বন্ধ করেছে। দ্বিতীয় পয়েন্ট তিনি বলেছেন যে সিএএ আর এনআরসির সংযোগ আছে, অসমে কত মানুষ ডিটেনশন শিবিরে আছে, তাই দুটোর কোনোটাই তিনি করতে দেবেন না। প্রথম কথা, সিএএ চালু হয়েছে এবং সিএএ লাগু করে দেওয়া হয়েছে, ইটস অলরেডি ইমপ্লিমেন্টেড, এবং তিনি বলেছেন সিএএ করতে দেবেন না। আমার বক্তব্য, তিনি সংবিধানটাই জানেন না। এই সিটিজেনশিপ নিয়ে রাজ্যের কিচ্ছু করার নেই। সিটিজেনশিপ হচ্ছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়, এবং কেন্দ্র তার যে অধিকার সংবিধানের 11 নম্বর ধারায় দেওয়া হয়েছে সংসদকে, সেই অধিকার প্রয়োগ করি কেন্দ্র কিন্তু এই আইন করেছে। এখানে রাজ্যের কিচ্ছু করার নেই, এবং বারবার বলা হয়েছে যে এটা সিএএ, এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, অথচ বারবার তিনি এই দুটোকে ট্যাগ করছেন। এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করছেন। 3 নম্বর পয়েন্ট যেটা আমি বুঝতে পেরেছি, আবাসের টাকা রাজ্য সরকার নাকি দেবে, নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে, তারপরেই নাকি করা হবে। আমাদের 75% টাকা, আর ওরা বলছে ঘরে ঘরে পানীয় জল ওরা দিচ্ছে। ইডি যে টাকা দিয়েছিল, বলেছিল গরিবদের মধ্যে বিতরণ করবে, কোথায় গেল সেই টাকা? ইডি যে টাকা দিয়েছে তা বিজেপির কাছে গেছে। অদ্ভুত অভিযোগ। ইডির টাকা সরকারের কাছে জমা থাকে, এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের একজন প্রার্থী যিনি দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে বলেছেন যে 3000 কোটি টাকার বেশি ইডি সেগুলো মানে দখল করেছে, পেয়েছে আর কি, বেআইনি ভাবে অর্থ, সেগুলো রাজ্যের মানুষের কাছে তিনি ফিরিয়ে দেবেন, এবং তার জন্য আইনগত বিষয়গুলো তিনি দেখবেন। হোয়াট আর দ্য লিগ্যাল অপশনস, তিনি সেগুলো দেখবেন। ফলে টাকা বিজেপির কাছে আছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আর আবাসের টাকা রাজ্য সরকার দেবে, আবাসের টাকা যদি রাজ্য সরকার দেয় তাহলে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্য সরকার কেন অন্যান্য রাজ্যের চেয়ে অনেক পিছিয়ে আছে, এই উত্তরটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আরেকটা তিনি বলছেন, এটা আমি নিজে ঠিক বুঝতে পারিনি, আমার ধারণা তিনি যেটা বলেছেন আমি সেটাকে নিজের মতো করে বলছি। তিনি বলেছেন অভিন্ন আচরণ বিধি, সকলেই নাগরিক, আমরা এনআরসি করতে দেব না, কারোর অধিকার কাটতে দেব না। যখনই আবেদন করবেন লক্ষ্মীর ভান্ডার চলে যাবে, আপনাদের দিয়ে লিখিয়ে নেওয়া হবে আপনারা অনুপ্রবেশকারী। এরপর শুনছি দেশে অভিন্ন আচরণ বিধি চালু হবে। সম্ভবত উনি বলতে চেয়েছেন অভিন্ন দেওয়ানি বিধি, ওটাকে আচরণ বিধি বলে দিয়েছেন ভুলে। এনআরসি সিএ নিয়ে আমার বক্তব্য আগেই বলেছি। দেখুন, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ভারতীয় জনতা পার্টির বক্তব্য পরিষ্কার, আর বহুদিন ধরে আজ আমরা বলে চলেছি যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যে সেই প্রচেষ্টা শুরু করেছে। আচরণ বিধি নয়, দেওয়ানি বিধি, এবং ভারতীয় জনতা পার্টি বলে দেখিয়ে দিয়েছে সে যেটা প্রতিশ্রুতি দেয় সে সেটা করে। কাশ্মীরের 370 ধারা আমরা বলেছিলাম এটাকে আমাদের সুযোগ থাকলে আমরা এটাকে প্রত্যাহার করব, আমরা করেছি। এই ধরনের বহু কাজ আমরা করেছি। আমরা আগামী দিনেও যেগুলো আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো অবশ্যই করার চেষ্টা করব। আরেকটি বলেছেন প্রধানমন্ত্রী, যেটা মানে মুখ্যমন্ত্রী অত্যন্ত অবজেকশনেবল। তিনি বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলায় নির্বাচন কমিশন নজর রাখবে। আপনি বলার কে? কমিশনকেও কিনে নিয়েছেন। নির্বাচন কমিশন জেনে রাখুন একটি সাংবিধানিক সংস্থা। ভারতীয় সংবিধানে ধারা অনুযায়ী নির্বাচন কমিশন সৃষ্টি হয়েছে, এবং নির্বাচন কমিশন তার কাজের জন্য কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। এটা সাংবিধানিক সংস্থা। সেই সংস্থার নামে এই ধরনের কথা বলা, এটা কিন্তু নির্বাচন কমিশনের অপমান, এটা সংবিধানের অপমান। জেনে রাখুন, নির্বাচন কমিশনকে এই ধরনের কথা বলে নির্বাচন কমিশনের যে মোরালিটিটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা করছি।
ভারতীয় জনতা পার্টি কিন্তু নির্বাচন কমিশন সহ সমস্ত কেন্দ্রীয় এজেন্সির যে অটোনমি, তাদের যে স্বাধিকার, সেটা বজায় রাখার কথাই বলে, প্রতিশ্রুতিবদ্ধ। তাই নির্বাচন কমিশনকে এই ধরনের অসম্মান করা এটা কিন্তু অত্যন্ত অন্যায়। আমরা এর অন্যান্য অপশনগুলো খুঁজে দেখছি। আরেকটা কথা তিনি বলেছেন নিশীথ প্রামাণিক এবং দেবাশিস ধর সম্পর্কে, খুব দুর্ভাগ্যজনক কথা বলেছেন দেবাশিস ধর সম্পর্কে, যে তার নাম না করেই বলেছেন, বোঝাই যাচ্ছে কাকে বলেছেন, যে শীতলকুচিতে নাকি গুলি করে 4 জনকে মেরে দিয়েছিল, তাদের মধ্যে 3 জন সংখ্যালঘু, এখন বিজেপি তাকে বীরভূমে গিয়ে দাঁড় করিয়েছে। নাম না করলেও সকলে জানে তিনি দেবাশিস ধরের কথা বলেছেন। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সমাজ মাধ্যমে জেনেছেন যে সেই ভদ্রলোককে কি অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে যেতে হয়েছিল। তিনি বলেছেন ওখানে গুলি চালানোর ব্যাপারে তার কোনো হাত ছিল না, তিনি গুলি চালাননি, চালাতে পারেন না। গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী প্র্যাকটিক্যালি গুলি চালাতে বাধ্য হয়েছিল। কারণ যখন হইচইয়ের মধ্যে একটা বাচ্চা ছেলে পড়ে যায়, অল্প বয়সী একটি ছেলে, রটিয়ে দেওয়া হয়, তাকে মার্ডার করা হয়েছে, দলে দলে মানুষ ছুটে আসতে থাকে, এবং আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী তখন কিন্তু গুলি চালিয়েছিল। আমরা সব সময় গুলি চালানোর এবং মানুষের মৃত্যুর বিরোধী, এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে। কিন্তু তারপর যেভাবে দেবাশিস ধরকে প্র্যাকটিক্যালি এই ঘটনার জন্য দায়ী করে তাকে বসিয়ে রাখা হলো, তার যে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা হলো, এখান থেকে একটা বিষয় পরিষ্কার, এই রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী চান এমন একটা প্রশাসন যেখানে প্রশাসনিক কর্তারা সব সময় তার পায়ের কাছে মাথা ঠুকবে, এবং তিনি সবাইকে একেবারে জমিদারের মতো তুই তোকারি করে, তুমি এসো, তুমি যাও, তুমি করো, এই করে চলবেন। এভাবেই তিনি কিন্তু প্রশাসনের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন। আপনারা ভাবতে পারেন, দেবাশিস ধরের মা বলেছিলেন, 80 বছরের একজন বৃদ্ধা বলেছিলেন, তুই আর আমার বাড়ি আসিস না, আমাকে শান্তিতে মরতে দে। কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে একজন মানুষ গেছে, তার প্রতি সামান্যতম সহানুভূতি না রেখে আজকে যে ধরনের কথা বলেছেন, এটা অত্যন্ত অমানবিক। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। ঠিক একইভাবে নিশীথ প্রামাণিকেরও নাম করেননি, কিন্তু অদ্ভুত কথা বলেছেন যে আরো একজন বাবু আছে, দল থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমাদের দলে ছিল আপদ, বিজেপিতে হয়ে গিয়েছে সম্পদ। আপনারা দল ছেড়ে দেওয়ার পর নিশীথ প্রামাণিক, আপনার দল ছেড়ে দিতে নিশীথ প্রামাণিক আপদ হয়ে গেল। নিশীথ প্রামাণিক আপনাদের দল থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। তাকে হারানোর জন্য হেন কাজ নেই তো করেননি, হারানোর চেষ্টা করেছিলেন, পারেননি। তিনি গত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন, এমনকি বিধানসভা নির্বাচনেও তিনি অল্প মার্জিন হলেও জয়লাভ করেছিলেন, তার নিজের জোরে তিনি জয়লাভ করেছেন। আজকে তাকে বলছেন লজ্জা। অদ্ভুত কথা। তাহলে আপনার দলে যখন ছিল তখন ব্যবস্থা নেননি কেন? আপনার দলে থাকলে সম্পদ হয়ে যায়, আর অন্য জায়গায় গেলে আপনি তার নিন্দে করবেন, এটা ঠিক নয়। এই দ্বিচারিতা কিন্তু মানুষ বেশি দিন গ্রহণ করতে পারে না, নিতে পারে না। আর আজকে সাংবাদিক সম্মেলনে যে কথা বলা হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে জলপাইগুড়ি নিয়ে মোদী নাকি কথা বলেননি, এটা অমানবিক, দ্বিচারিতা, ভিত্তিহীন কুৎসা করে গেছেন, ইত্যাদি ইত্যাদি। আপনাদের একটা কথা বলি, যখন জলপাইগুড়িতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টা হলো, ওখানকার যারা এমপি পদপ্রার্থী, মনোজ টিগ্গা, বা জলপাইগুড়িতে যিনি আমাদের এমপি পদপ্রার্থী আছেন ডক্টর জয়ন্ত রায়, নিজে গিয়ে ওখানে পড়ে থেকেছিলেন, এখনো যাচ্ছেন। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল ত্রাণে। জেনে রাখুন, আপনি গিয়েছিলেন কেন আমরা সকলেই জানি, কারণ আপনি উত্তরবঙ্গকে একটু ভুল বোঝাতে চান, যার জন্যই আজকে এই ধরনের অমানবিক ইত্যাদি কথা বলেছিলেন। আর যখন এই ঘূর্ণিঝড় হয়েছিল আপনি গিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার সঙ্গে কথা বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রীও তো কিন্তু খোঁজ খবর নিয়েছিলেন যে সেখানে ত্রাণ এবং উদ্ধার কার্য ঠিক মতো হচ্ছে কিনা। আজকে এই ধরনের কথা কেন বলছেন? আর উত্তরবঙ্গের উন্নয়নে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। জেনে রাখুন, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিংগঞ্জের সবুজায়নে কেন্দ্রীয় সরকার বিপুল অর্থ বিনিয়োগ করেছে। কেন্দ্রীয় সরকার চাইছে এ রাজ্যের প্রতিটি মানুষের মাথায় যেন ছাদ থাকে, পাকার ছাদ। মাননীয় প্রধানমন্ত্রীর এটা সংকল্প। অথচ আপনাদের এই দুর্নীতির কারণে, আপনার দলের দুর্নীতির কারণে মানুষজন এখনো বাড়ির ছাদ পায়নি। আমি শুধু একটা প্রশ্ন করব, 2022 সালে, 22-23 সালে আপনার এই প্রায় 5 মিলিয়ন আবেদনকারীর মধ্যে 1.7 মিলিয়ন নাম আপনারাই বাদ দিয়েছিলেন। কেন্দ্র তো এইটাই বলছে যে আপনি যত রকম দুর্নীতিগুলো খুঁজে বার করুন। 100 দিনের কাজের প্রকল্পে যখন
আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার কথা হলো, আপনারা কেন বাধা দিয়েছিলেন? এখন প্রমাণ হয়ে গেছে কেন বাধা দিয়েছিলেন। ভুয়ো কার্ডগুলো সমস্ত ধরা পড়ে গেছে। ঠিক যেভাবে শেষ পর্যন্ত লড়ে গেছেন রেশন কার্ড যখন আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছিল, আপনারা করতে দিতে চাইছিলেন না। এখন প্রমাণিত হলো যে কত হাজার কোটি টাকা একা মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধেই 10,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। আর শিক্ষামন্ত্রী সম্পর্কে কি বলবো, তিনি একবার দমদমেই বলেছিলেন চাকরি হবে তৃণমূলের লোকেদের। তো তিনি যা বললেন তার কথার খুব মূল্য আছে কি? তাকে একটাই অনুরোধ, এই রাজ্যে যে মানুষগুলো, যোগ্য মানুষগুলো রাস্তায় পড়ে আছে আজ এতদিন, তাদের মুখে হাসি ফোটান। যে মানুষগুলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কোর্টের নির্দেশ সত্ত্বেও আপনারা তাদের পাশে দাঁড়াচ্ছেন, তারা যাতে সুপ্রিম কোর্টে গিয়ে রিলিফ পায় সেই চেষ্টা করছেন। আপনি একজন অধ্যাপক ছিলেন, এটা কি আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি? অবশ্য তৃণমূলের কাছে কি বা আশা করব? তৃণমূল যারা হবে তারা তো ওই রকমই হবে। সুতরাং আমরা অবাক হইনি, শুধু উত্তরগুলো দিলাম এই কারণে যে এর দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু মানুষ আর ভুল বুঝবে না, এইটুকু জেনে রাখুন। মানুষ কিন্তু বুঝে গেছে আপনাদের ভূমিকা এবং আপনাদের কাণ্ড কারখানা। একটা প্রশ্ন, গতকাল থেকে একটা নতুন করে দৈরথ সামনে আসছে, যেখানে রাজভবনের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। রাজ্যপাল বেশ কিছু জায়গায় ভাইস এবং সেখানে একদম পরিষ্কার থেকে বলছেন যে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর একটা ইলিগাল সিদ্ধান্ত নিয়েছে, সতর্ক করেছে আবার উচ্চশিক্ষা দপ্তর। কিভাবে দেখছে? না দেখুন, এই সমস্যাটা তো অনেক দিন ধরে চলছে। এখন রাজ্যপাল নিয়োগ করেছেন উপাচার্যদের, এরা রাজ্যপালের ক্ষমতাকে একদম রাজ্যপালকে সরিয়ে দিয়েছে তাদের আইন করে। সেই আইন কিন্তু রাজ্যপাল সই করেননি। এরা চাইছে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে, কিন্তু সেই আইন এখনো কার্যকরী হয়নি, কারণ রাজ্যপাল সই না করলে সেই আইন কার্যকরী হবে না। ফলে যতদিন রাজ্যপাল পুরনো আইন থাকবে, রাজ্যপাল আচার্য থাকবেন। রাজ্যপাল আচার্য হিসেবে তার কতগুলো ক্ষমতা প্রয়োগ করেছেন এবং এ নিয়ে মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। সুপ্রিম কোর্ট কোন কোন ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছে, সব সমর্থন করেছে আমি বলবো না, কিন্তু সমর্থনও জানিয়েছে এবং একজনকেও সরিয়ে দেয়নি। ফলে আমার মনে হয় রাজ্য সরকারের উচিত সমস্ত রকমের এই ইগোগুলোকে ঝেড়ে ফেলে রাজ্যপালের সঙ্গে কথা বলে যাতে বিশ্ববিদ্যালয়গুলো ঠিক মতো চলে, উপাচার্য স্থায়ীভাবে নিযুক্ত হন, সেই চেষ্টাটা করা। কিন্তু রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের তো ভূমিকা দেখে আমার সেটা মনে হচ্ছে না। অথচ একজন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে আমি জানি এই রাজ্যের উচ্চশিক্ষার কি ভয়ঙ্কর অবস্থা, একেবারে টালমাটাল অবস্থা হয়ে গেছে। অধিকাংশ জায়গায় স্থায়ী পদে লোক নেই, ঠিক মতো কাজ হচ্ছে না। আমি জানি না যে সরকার এটা কতদিন চলতে দেবে। আমার ধারণা রাজ্য সরকার হয়তো ইচ্ছে করেই চাইছে যে এরকম টালমাটাল পরিস্থিতি থাকুক। স্বার্থটা কি? এটা নিয়ে বলতে কোনো স্বার্থ, যেটা নিয়ে কেস চলছে, যেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত আইনিভাবে চেষ্টা চলছে, তারপরে রিপিটেডলি এই ধরনের পরিস্থিতির উদ্রেক। স্বার্থের একটাই কারণ, সেটা হচ্ছে এই সরকার যারা চালান তাদের সর্বোচ্চ নেতৃত্বের ইগো, অর্থাৎ তারা পুরোটা কবজা করতে চাইছেন, পুরোটাই কবজা করতে চাইছেন। আপনারা তো জানেন, আপনারাই তো দেখাচ্ছেন যে যোগ্য ব্যক্তিরা কিভাবে রাস্তায় পড়ে আছে। যারা যোগ্য তারা বলছে আমার চাকরিটা ফেরত দাও, তাদের স্বপ্নগুলো চুরি করে নেওয়া হয়েছে। আরো তো অনেক জায়গায় তদন্ত বাকি, শুধু স্কুলে তদন্ত হয়েছে, বাকি সব তদন্ত হলে আমার ধারণা অ্যাটম বোমা বিস্ফোরণ করতে পারে এই পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি কথা বলেছেন যে যদি বিজেপি এতটাই কনফিডেন্ট হয়, আত্মবিশ্বাসী হয় যে 400 পার তারা করবেন, জিতবেন এতগুলো সিটে, তবে বিজেপি নেতারা কেন কেন্দ্রীয় এজেন্সিকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তালিকা দিয়ে দিচ্ছেন এবং কাদের তাদের তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা আমার কাছেও আছে, এবং কেন লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ইনস্ট্রাকশন, বিজেপি নেতাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তল্লাশি করানো হচ্ছে? না, আমি বুঝতে পারছি না যে যারা বিজেপির নেতা, প্রধানমন্ত্রী আসেন তার সঙ্গে তো তার এসপিজি কমান্ডোরা থাকে, ইডি সিবিআই তাকে তো গার্ড দেয় বলে আমি শুনিনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্তত আমার চোখে পড়েনি। সাংবাদিক হিসেবে আপনাদের চোখে পড়েছে কিনা আমার জানা নেই। তারা কেউই কেন্দ্রীয় এজেন্সি সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান না। দ্বিতীয় কথা হচ্ছে যে
কেন্দ্রীয় সরকারের পরিষ্কার কথা যে সরকারটা ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে, তাদের একদম আমরা শপথ নিয়েছি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, চুরি করলে জেলে যেতে হবে, পরিষ্কার তো কথা। তাতে সে কে কি সেটা দেখার দরকার নেই। এই মুহূর্তে কারা কারা জেলে আছে সেই তথ্য আপনাদের কাছে রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের কাউকে কিন্তু আদালত রেহাই দেয়নি। এমন যদি হতো বিজেপি ভুলভাবে এই ইডি সিবিআই কে বলে জেলে পাঠাচ্ছে, তাহলে তো অন্তত সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের রেহাই দিতে পারত। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যখন জামিন পাচ্ছেন না, তাহলে এটুকু তো বুঝতে হবে যে কিছু না কিছু গোলমাল তো রয়েছে এই ব্যাপারগুলোর মধ্যে। তাই আবার আমি বলছি যে অন্যায় করলে জেলে যেতে হবে আজ কিংবা কাল, তিনি যত বড় হন না কেন, যাই বলুন না কেন, কিচ্ছু করার নেই। সরকারের পয়সা, জনগণের কষ্টের টাকা চুরি করে কেউ বাঁচবে না। বলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, একজন স্বয়ং ঘোষ, তিনি কাউন্সিলর হয়ে ব্যবসাকে জিতিয়ে দেবেন, সেটা ভাবা যায়। এখন এই ধরনের কথা বলছেন। আগে এই দলটা বলতো, তৃণমূল দল, যে বিজেপি নাকি একটাও পাবে না 42-এ 42। আপনি যার কথা বললেন কিছুদিন আগে, তিনি তার একটি টুইটার হ্যান্ডেলে বলেছেন, বা ফেসবুকে কোথাও একটা হবে, আমি কাগজে পড়েছি, বিজেপি নাকি 5 থেকে 10টা পাবে। অর্থাৎ উনি বিজেপি 5 থেকে 10টা পাবে একটু স্বীকার করে নিচ্ছেন। আসলে বুঝে গেছেন যে কি হতে চলেছে। এখন একজন কাউন্সিলর এমপি হতে পারেন না কে বলেছে? আমি তৃণমূলের অজস্র উদাহরণ দেবো। কাউন্সিলর তো এমপি করা হয়েছে, রাজ্যসভার সদস্য হয়েছেন কাউন্সিলর এমপি হতে পারেন না কে বলেছেন? আর সজল ঘোষ কাউন্সিলর, তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, অসুবিধা কি হয়েছে? আর বরানগরে যখন তাপস রায় দাঁড়িয়েছিলেন, তাপস রায় তো উত্তর কলকাতায়, তারপর তিনি বরানগরে নির্বাচনে দাঁড়িয়েছেন, অসুবিধা কি হয়েছে? আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন, মানে নির্বাচিত এমপি হিসেবে রয়েছেন, তার কি পারফরমেন্স, উত্তর কলকাতার জন্য তিনি কি কি করেছেন, সেটা আপনারা নিজেরা একটু উত্তর কলকাতা সার্ভে করুন, বুঝে যাবেন। আসলে তাপস রায় নামার পরে নির্বাচনে এদের সমস্ত হিসেব গন্ডগোল হয়ে গেছে। ওই জন্য এই ধরনের ভুলভাল বকছে। কে জিতবে সে তো জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন না কি হতে চলেছে পশ্চিমবাংলায়, কি হবে, একটু অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। এই কুণাল ঘোষের মুখেই শোনা গিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় শেখ শাহজাহান। এই কুণাল ঘোষই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার পার্টি অফিস সেটা ইলিগালি অকুপাইড, স্কুলের মধ্যে এই কুণাল ঘোষই বলেছিলেন। এই কুণাল ঘোষই নাম শোনা গিয়েছে গতকাল, যিনি শোনা যাচ্ছে যে উত্তর কলকাতায় বিজেপিকে সাহায্য করছে। কোথাও কি একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? না, একটা কথা বলি, উনি নিজের দলের ড্যামেজ করেন এবং সেই ড্যামেজ কন্ট্রোলে ব্যর্থ চেষ্টা করেন। ওনার এইটা হচ্ছে হ্যাবিট। কারণ আমাদের তো মনে আছে, আপনারাও দেখেছেন যে একমুখ দাড়ি নিয়ে বাস থেকে মুখ বের করে সারদার টাকা কার বাড়িতে রয়েছে, কাকে তার মুখোমুখি বসিয়ে একসঙ্গে জেরা করালে তিনি টাকা মানে কোথায় আছে বলে দেবেন, সকলেই জানে। আর বাসের গা বাজিয়ে পুলিশগুলো তার কথা ঢাকার চেষ্টা করতো। বারবার দেখাতে পারেন সেগুলো সব ফুটেজ আপনাদের কাছেই রয়েছে। এবং তারপর আবার সেই দলে যোগ দিয়ে আজ পর্যন্ত তিনি কিন্তু কোথাও বলেননি আমি যা যা বলেছিলাম ভুল বলেছিলাম, মিথ্যে বলেছিলাম। তিনি তাহলে তার নিজের জায়গাতেই রয়েছেন। অর্থাৎ তিনি যাকে চোর বলেছিলেন তিনি মনে করেন সে চোর, তাই মাঝে মাঝে বেরিয়ে পড়ে। কথাগুলো তো ওনার কথা, তো আমি কিছু বলছি না। তিনি কি কোথাও বলেছেন আমি যা যা বলেছিলাম ভুল বলেছিলাম, ম্যাডামের কাছে ক্ষমা চাইছি, অন্যায় করেছি? এটা কিন্তু কোথাও বলেননি আজ অব্দি। আপনারা দেখিয়ে দিন, তাহলে আমি মেনে নেবো। সুতরাং তিনি এই কাজই করে যাচ্ছেন, আগামী দিনেও করে যাবেন। কিন্তু তাতে সমস্যা হলো যে মহাভারতের শকুনি মামারা মানে কৌরব বংশকে শেষ করে দিয়েছিল, তাতে শকুনিরও কোনো ভালো তো কিছু হয়নি। শকুনির শেষটাও কিন্তু অত্যন্ত ট্র্যাজিক হয়েছিল। এটা যেন এখনকার শকুনিরা মনে রাখে। ইডি যেটা দাবি, ইডি সত্যি যেটা পাওয়া গেছে, হচ্ছে শাহজাহান শেখ শাহজাহান 137 টাকা রঞ্জনে টাকা এই টাকা দুই পক্ষ তারপরে ব্ল্যাক মানিকে হোয়াইট করা। শুনুন, একটা কথা বলি, এটা লাস্ট প্রশ্ন। 137 কোটি টাকা শুধু নয়, আপনাদের এই ব্যাপারে আরেকটু খবর টবর নিন যে কিভাবে নারকোটিক পাচার হতো এবং যার নামে নারকোটিক এসেছিল, মানে যন্ত্রপাতি অংশ নাম করে, সেই লোকটি হঠাৎ করে সন্দেশখালী থেকে উধাও হয়ে গেল। কেউ বলছে বাংলাদেশে গেছে, কেউ বলছে ওকে একদম উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথায় গেছে আমরা কেউ জানি না, কিন্তু সে তার বাড়িতে নেই। এটা আরো ভয়াবহ,
কারণ এই শেখ শাহজাহান ওখানে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতো, সেই ছিল ওখানকার রাজা, সেই ছিল বাদশাহ শাহজাহান। তার সেই মানে তাজমহল দিয়ে সে সব মানুষকে নিয়ন্ত্রণ করতো আর মনে করতো সবাই তার চাকর, ওখানকার স্থানীয় মহিলারা ওর ভোগ্য বস্তু, এটাই চলতো। এবং এই শেখ শাহজাহান যাকে বানিয়েছিল বামপন্থীরা, এবং এই রেডিমেড জিনিসটিকে তৃণমূল পেয়েছিল এবং তাকে মানুষের সর্বনাশ করতে কাজে লাগানো হয়েছিল। এখন সে তো সব কাজই করেছে, মাছের পেটের মধ্যে মাদক পাচার করেছে, তাই অভিযোগ পাওয়া গেছে। 137 কোটি টাকা কেন, আরো তদন্ত বাড়লে আরো বেশি হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর অংশ যেটা, সেটা হচ্ছে যে এই টাকাটা নারকোটিকের ব্যবসা হয়েছে এখানে। মানে এই রাজ্যটাকে কি মানে কি বলবো, গোল্ডেন ট্রায়াঙ্গেল বা গোল্ডেন ক্রেসেন্ট কিছু একটা অংশ বানানো হচ্ছে। আপনারা জানেন আফগানিস্তান এবং ওদিকে মায়ানমার, এই দুটোকে একটাকে বলে গোল্ডেন ট্রায়াঙ্গেল, একটা গোল্ডেন ক্রেসেন্ট, কারণ এগুলোতে প্রচুর নারকোটিকের চাষ হয়, সেখান থেকে জিনিসপত্র এসে ছড়িয়ে দেওয়া হয়। এই রাজ্যের যুবকদের, যুবতীদের কাজ নেই, কিচ্ছু নেই, তারা হতাশ। তাদের হতাশার সুযোগ নিয়ে কি কিছু লোক এখানে এই ধরনের কাণ্ড করছে, এটা কিন্তু আমি আপনাদের বলছি, আপনারা তদন্ত করে দেখুন, কারণ আপনারা সাংবাদিক, আপনাদেরও একটা সামাজিক দায় রয়েছে, যাতে একটা সর্বনাশের হাত থেকে বাংলাকে বাঁচানো যায়। বাংলা কিন্তু একেবারে সর্বনাশের দোরগোড়ায় দাঁড়িয়েছে। ধন্যবাদ।